তো আমি একটা কমেন্ট দেখলাম, কমেন্টটা হচ্ছে কি, রিমন দ্য গেমার বাজ, ভাই তোকে কিছু এখন বলবো না, বক্স অফিসের পরে বলবো, রিভিউটা মনে থাকবে, তুইও মনে রাখিস। তো আমার একটা ব্যাপার আমার ভালো লাগে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, লোকজন কম দেখে, বাট যারা দেখে তারা সমস্ত কিছু খুব পার্সোনালি নেয়। এবং এই ভাই সালমান খানের ফ্যান, ভাইয়ের সাথে সকালবেলাও আমার ভিডিওতে তর্কাতর্কি হয়েছিল একবার, মানে ভিডিও মানে কি ওই কমেন্ট বক্সে তর্কাতর্কি হয়েছিল। ভাই আবার লিখেছে যে তোকে এখন কিছু বলবো না, বক্স অফিসের পরে বলবো। প্রথম কথা, আজকে কথা হবে এই ভিডিওর মধ্যে বক্স অফিস নিয়ে কথা হবে, ঠিক আছে ভাই? আমি বক্স অফিস দিয়ে সিনেমার কোয়ালিটি বিচার করি না। কোনো সিনেমা বক্স অফিসে অনেক কোটি টাকা কামালো, বাট অ্যাকচুয়ালি একটা বালের সিনেমা। আমি বলছি পুষ্পা টুতে আমার যে রিভিউ রয়েছে সেটা খুব ব্যালেন্সড রিভিউ, যেখানে পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু আমি বলেছিলাম। তার কারণ কি, ওটা পুষ্পা টু দেখে বেরিয়ে এসে পুষ্পা টুর আমি রিভিউ করেছি। ঠিক তার পরের দিন, ইমিডিয়েটলি পরের দিন আমি আমার একজন পুরনো অফিসের বন্ধুর সাথে আমি দেখতে গেছিলাম পুষ্পা টু। আমরা হাফ টাইমে বেরিয়ে এসেছি 700 টাকা দিয়ে টিকিট কাটার পরেও। ইট ইজ সো ব্যাড। পুষ্পা টু তো 2000 কোটি 3000 কোটি এরকম তো কামাবে তো শুনছিলাম। 1000 কোটি অলরেডি রিলিজের আগে কামিয়ে ফেলেছে, 1000 কোটি রিলিজ হওয়ার পরে কামিয়ে ফেলেছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার চ্যানেলে পুষ্পা টু ওটিটিতে রিলিজ হওয়ার পরে এত নোংরা রোস্ট আসবে না ভাবতে পারছো না। এবার শান প্রেসার যে রোস্ট শুরুর দিনকে করেছিল, ওইটাকেও আমার রোস্ট ছাপিয়ে যাবে, আমি সেটা চেষ্টা করব। কারণ পুষ্পা টুর শান প্রেসারের যে রিভিউটা আছে, ওই রিভিউটা পুষ্পা টু ডিজার্ভ করে, ঠিক আছে? এবার ওর থেকেও ভয়ঙ্কর করার চেষ্টা করব, বাট শান ভাইয়ের মতো অত ট্যালেন্ট হয়তো আমার মধ্যে নেই। এবারে যতই বাল পয়সা কামাক, তাতে বালটাও ছেড়া যায় না। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে না যে আমাদের ইন্ডিয়াতে হাইয়েস্ট গ্রসিং যে ফিল্মগুলো আছে সেগুলো তোমার মতামত কি, বাহুবলী 1 একটা অ্যাভারেজ সিনেমা, যেখানে যুদ্ধের সিনগুলো দুর্দান্ত। বাহুবলী 2র গল্প খুব ভালো, কারণ আমরা অ্যাকচুয়াল স্টোরি, অ্যাকচুয়াল কনফ্লিক্ট দেখতে পাই, কিন্তু ওটারও ওয়ার সিন পার্ট 1-এর থেকে একটুখানি হলেও ভালো। কিন্তু এই যে বাহুবলীর দুটো সিনেমা, যে দুটো নিয়ে এত কথা হয়, ঠিক আছে, এত, যেগুলো ইন্ডিয়ান সিনেমাকে বদলে দিয়েছে, আমি কি এদেরকে বিশাল ওপরে রাখবো? তোমরা দেখেছো আমি তো সিনেমা নিয়ে কথা বলি, তোমরা একটা জিনিস দেখেছো, আমি কোনোদিন রাজামৌলিকে রেফারেন্স পয়েন্ট হিসেবে ইউজ করি না। রাজামৌলির আমি 4টে সিনেমা দেখে 5টা সিনেমা দেখেছি আজ অব্দি। মাগধীরা দেখেছি, ইগা মানে মাক্ষী যেটা, ওটা দেখেছি, RRR দেখেছি, আর বাহুবলীর দুটো। RRR গোটা সিনেমাটা একটা জালি সিনেমা। শুধুমাত্র শুরুতে রামচরণের যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল, ওরকম অ্যাকশন সিন ইন্ডিয়াতে খুব কম দেখতে পাওয়া যায় মাস কমার্শিয়াল ফিল্মে। বাকি গোটা সিনেমার মধ্যে আর কিচ্ছু ছিল না, বাকি গোটা সিনেমা বেকার, ঠিক আছে, খুবই অ্যাভারেজ, বেকার নয় অ্যাভারেজ, মানে একবার দেখবে এন্টারটেনমেন্ট পারপাসও হয়ে গেল, শেষ। এই নিয়ে আর ডিসকাশনের কোনো জায়গা নেই। এবার রাজামৌলি জনপ্রিয় বলে অনেকে রাজামৌলিকে নিয়ে অনেক অ্যানালিসিস করে, অনেক কাটাছেড়া করে, কিচ্ছু এমন কিছু ডিপ কিছু নেই লোকটার মধ্যে যে লোকটাকে নিয়ে কাটাছেড়া করতে হবে। হ্যাঁ, রাজামৌলি ইগা সিনেমাটাতে আমাকে বিভৎসভাবে ইমপ্রেস করেছিল। মানে ভাই, একটা মাছি প্রতিশোধ নিচ্ছে। আমি ওই সিনেমাটার পোস্টার যখন বেরিয়েছিল তখন আমি কলেজে পড়তাম। ওই সিনেমাটা আমাদের এখানে বাংলাতে ওই হ্যান্ড রিটেন পোস্টার হয়, আগেকার দিনে এগুলো হতো, সিঙ্গেল সিনের বাইরে পড়তো, একটা গোলাপি কালার দিয়ে গোটা পোস্টার ড্র করা হয়েছে। ওই দেখে আমি হেসেছিলাম। তারপরে আমার একদিন স্টার প্লাস না কোথায় সিনেমাটা দেখে আমার পুরো মাথা আউলে গেছিল যে ভাই এটা কী সিনেমা। মাগধীরাও একটা ওকেইশ টাইপের ফিল্ম, বিশাল কিছু নয়, কিন্তু রামচরণের সাথে ওই 100টা, ওই যে যুদ্ধটা যেটা হবে, ওটা দুর্দান্ত ছিল। তো রাজামৌলি এন্টারটেইনিং ফিল্ম বানায়। এবার রাজামৌলিকে নিয়ে অনেকে অনেক কথা বলে যে মাইলস্টো এই সেই, আমারও সব কিচ্ছু মনে হয় না ভাই। রাজামৌলির থেকে বড় বক্স অফিস তো কারণ নেই, আমার তাতে কিচ্ছু মনে হয় না, ঠিক আছে, ওকে। কিন্তু হ্যাঁ, বাহুবলী যত পয়সা কামিয়েছে, ইন্ডিয়াতে অনেকেই পয়সা কামাতে পারে না। আজ অবধি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কোনো হিরোর বিশাল বড় ভক্ত নই, না তো কোনো বিশাল পয়সা কামানোর সিনেমার আমি বিশাল বড় ভক্ত। শুধুমাত্র একটা সিনেমা আমার, না এই যে তোমাদের যে হিরোদের নিয়ে যে পাগলামি, এটা আমার শুধুমাত্র একটা সিনেমাতেই হয়েছে, বিকজ ওই সিনেমাটা আমার জীবন বাঁচিয়েছে বলে। সেটা হচ্ছে গিয়ে KGF চ্যাপ্টার 1। আর বিক্রম একটা খুব ভালো সিনেমা, কাইথি একটা খুব ভালো সিনেমা, কিন্তু লোকেশ কানাগারাজ কিনেও 2-4 দিন আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম। এবার দেখো, এর পরে যখন বিক্রম 2 আসবে প্রচুর পয়সা কামাবে, KGF 3 আসবে প্রচুর পয়সা কামাবে। বাট আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, KGF এর আমি সব থেকে বড় ফ্যান হয়েও আমি বলে দিচ্ছি, KGF 3 ভালো সিনেমা খুব প্রবাবলি হবে না।
আমি প্রশান্ত নীলের ইন্টারভিউগুলো রিসেন্টলি আমি দেখছি, ইয়াশেরও ইন্টারভিউ দেখছি। ইয়াশ KGF 2 এর সাকসেসের পরে ভেতর থেকে বদলে গেছে এবং খুব কেয়ারফুল হয়ে গেছে, আরও বেশি কেয়ারফুল হয়ে গেছে। প্রশান্ত নীল সেটা হয়নি। প্রশান্ত নীলের মধ্যে একটা অদ্ভুত একটা গ্রিডি একটা ব্যাপার আছে। সালার 2 এর উপলক্ষে ওর ইন্টারভিউ দেখছিলাম, আমার ভাল লাগছিল না ওর কথাবার্তা বলার মধ্যে যেরকম একটা ব্যাপার রয়েছে না, ও যা দেখাতে, ওই একই ইগোর লড়াই ও চায় দেখাতে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু দূরও পারবে না যেতে। ইয়াশ যেখানে অনেক বেশি ওপেন, এবং ইয়াশ জানে যে সিনেমা বানানো একটা সহজ জিনিস নয়। তো এরা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান সিনেমার বিগ শট ডাইরেক্টর। আর বক্স অফিস দিয়ে কি হয় রে, কি হয় বক্স অফিস দিয়ে? হিরো গ্লোরিফিকেশন দিয়ে কি হয়? পুষ্পা 2 একটা ঝাঁটের বালের সিনেমা, পুষ্পা 2 একটা বালের জঘন্য ফিল্ম, থার্ড ক্লাস। আমার দেখা আজ অব্দি ইন্ডিয়াতে যত কমার্শিয়াল ফিল্ম আছে, যত হিরো গ্লোরিফিকেশন আছে, যত এই ধরনের ফিল্ম আছে, পুষ্পা 2 ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পিস অফ শিট দ্যাট ফিল্ম ইজ। আর এই যে সুকুমারকে নিয়ে আমাদের এখানে অনেকে কথা বলে না যে সুকুমারের এই সালা সব KGF চ্যাপ্টার 1 আর KGF চ্যাপ্টার 2 থেকে ঝেড়েছে। সেটা কল ব্যাক হোক, সেটা কোনো ক্যারেক্টারকে ছোট করে দেখানো হোক, কি পুরনো ফিল্মের রেফারেন্স ইউজ করা হোক, সমস্ত কিছু। দুদিন আগে সুকুমার কোন একটা জায়গায় যেন বলছিল যে আমি সিনেমা ছেড়ে দিতে চাই, রামচরণের পাশেই বসছিল, রামচরণ বলছে না না না, তোমার ছাড়া উচিত নয়। আমি মনে করি সুকুমারের সিনেমা ছেড়ে দেওয়া উচিত। আমি সুকুমারের আগের সিনেমা দেখিনি, আমি পুষ্পা 1 আর 2 দেখেই বলছি, আমি পুষ্পা 2 দেখে বলছি সুকুমারের সিনেমা ছেড়ে দেওয়া উচিত। এইরকম লোক যে নিজের মেন গল্প থেকে ভটকে গিয়ে অন্য কোন গল্প, যে লিটারালি প্রথম সিনেমার ক্রিটিসিজমের কারণে জোর করে এসব ফোর্স ফিড গল্প দেখানোর চেষ্টা করে, এত জঘন্য একটা সিনেমা যেটার অ্যাকশন সিন পর্যন্ত এনজয় করা যায় না, যেটার মধ্যে বেসিক্যালি কিচ্ছু নেই, দ্যার ইজ নাথিং। ওই জাথারা সিকোয়েন্সটা নিয়ে এত মাতামাতি হচ্ছে না। লেট মি টেল ইউ সামথিং ভেরি ক্লিয়ারলি, ওই সিনটার মতো অখাদ্য অ্যাক্টিং আমি বাবার জীবনে কোনোদিন দেখিনি। অখাদ্য ওভার অ্যাক্টিং, অকারণে লম্পজম্প জীবনে কোনোদিন করতে দেখিনি। এবং ওই সিনে যে অ্যাকশন রয়েছে আর কন্টিনিউয়াসলি বাদরের মতো হুপ করছিল, জঘন্য, ঠিক আছে? এবং তোমরা আমাকে একটা উত্তর দাও, এই যে লাস্টের ক্লাইম্যাক্সে যেখানে ভিলেনদেরকে কেলানোর জন্য রাপ্পা, ভাই ভিলেনদের ওটা একটা গুহার মতো পার্টি হাউস টাইপের, ওখানে ওরা মেয়েদেরকে নিয়ে এনে টর্চার করে। ওখানে একটা গোটা মন্দির চলে এলো, ওখানে মূর্তি চলে এলো, শাড়ি চলে এলো মূর্তির গায়ে। ওরা সেই দেবী মার থেকে শাড়ি, ওদের মতো গুন্ডারা ওই জায়গাতে মন্দির কি করে রাখলো আমি তো এটাই বুঝলাম না, ঠিক আছে? যেখানে ওরা বসে মদ খায় সেখানে নাকি ঠাকুরের পুজোও নাকি হয়, সেখানে আবার মূর্তি, ঠিক আছে? দুর্গা প্রতিমা না কি প্রতিমা ছিল আমি জানি না ভালো করে, কিন্তু ওখানে একটা বিগ্রহ তো ছিল, সেখান থেকে শাড়ি খুলে নিয়ে ওকে পড়াচ্ছে, তারপর অ্যাকশন হচ্ছে। হ্যাঁ, ভ্যাম্পায়ারের মতো মাটিতে কেন্নর মতো গুটিয়ে যাচ্ছে, লাফি উড়ে লোকজনকে কাটছে, ওটা ফিল্ম, ওটা সিনেমা কোনো অ্যাঙ্গেল থেকে। ওটা একটা সুরের বাচ্চা পানা, কারণ ওই সুরের বাচ্চা জানে যে আমাদের দেশে এই বালের জিনিস চেটে খাওয়ার জন্য বহু লোক আছে। আমি তোমাদেরকে এত কথা বলছি স্রেফ একটাই মাত্র উদ্দেশ্যে, এই যে বক্স অফিস দিয়ে যারা সিনেমার বিচার করো না ভাই, তোমাদের মাথায় গন্ডগোল আছে, বুঝতে পেরেছো? প্রচুর সমাজে না প্রচুর নোংরা লোক ঘুরে বেড়াচ্ছে, যারা লোককে ঠকিয়ে ঘুষ নিয়ে বড় বড় বাড়ি, হাজার কোটি টাকা যাদের বাড়ির মধ্যে, ঠিক আছে? আর একটা সৎ লোকের ঠিকঠাক চাকরি করে 30,000 টাকা উপার্জন করতে তার গাঁড় ফেটে যাচ্ছে। এবারে তোমার মতো একটা উজবুক এসে যে কথা তুমি বললে, তোমার কথার অ্যাকচুয়াল বক্তব্য রিয়েল লাইফে আমি যদি ফেলি, তার মানে হচ্ছে গিয়ে এই যে লোকটা গোষ্ঠী 30,000 টাকা উপার্জন করছে, ও সৎ নয়। যার অনেক বড় বাড়ি গাড়ি রয়েছে ও অ্যাকচুয়াল সৎ লোক। তোমাদের কথাবার্তা না, এই যে গ্যাং সব ওয়াসেপুরে যে বলেছিল না যে ইন্ডিয়া মে জব তক সিনেমা লোক চুতিয়া বানতে रहेगा, ভাই চুতিয়া বানাতে হবে না, তোমরা অলরেডি চুতিয়া, ঠিক আছে? তোমরা যারা এই বালের সিনেমা, এই বালের হিরোদেরকে নিয়ে মাতামাতি করো না, অলরেডি তোমরা ভেতর থেকে খোকলা, তোমাদের লাইফে কিচ্ছু নেই যে এদেরকে নিয়ে তোমরা মাতামাতি করো। এবার আমিও তোমাদের দলে পড়ি, আমিও ব্যাটম্যানকে নিয়ে মাতামাতি করি, ঠিক আছে? আমিও KGF নিয়ে মাতামাতি করি। আমরা সবাই অ্যাকচুয়ালি চুতিয়া, আর কিচ্ছু না। আর লিখছে কি ভাই, তোকে এখন কিছু বলবো না, মনে রাখবো। আরে ভাই, নিজের প্রেমিকাকে মনে রাখ গিয়ে, নিজের কেরিয়ার প্ল্যান কি করেছিলি সেটা মনে রাখ।
এই বছরের শুরুতে কিছু প্রমিস করেছিলি তো, এই বছর আমি এই করব, সেগুলো কিছু করা হয়েছে? সেগুলোকে মনে কর ভাই, আমি একটা ইউটিউবার, একটা পাতি ইউটিউবার, তুই আমাকে চাইলে স্কিপ করে দে, 4টে গালাগাল দিয়ে তুই স্কিপ করে দে, আমার কথা তোকে বুকে রেখে পরে তুই উত্তর দিবি? ভাই আমি কি আদৌ এত ইম্পর্টেন্স দেওয়ার মতো কেউ? তুই বল না আমাকে। তোকে আমি চিনি পর্যন্ত না, তুই আমার মুখ হয়তো ইউটিউবে হয়তো পাস তুই দেখতে, তুইও আমাকে চিনিস না, তুই আমাকে ইম্পর্টেন্স দিবি? ওয়াই ব্রো? বলেছি পোষায়নি, গালাগাল দিয়ে কেটে পড়। তুই মনে রাখবি আমাকে, তুই এসে পরে আমাকে মুখ ফাটিয়ে অ্যান্সার দিবি। আরে সালমান খানের সিনেমা যত পয়সা কামাক না, তুই 2 পয়সা পাবি না আমি 2 পয়সা পাবো। তো এই এত সিরিয়াসলি এগুলো নিস না ভাই, এইগুলো তোর যদি কিছু হয় না, কোনো সালমান খান আসবে না ভাই। তোর বাপ মা, তোর আশেপাশে 2টো বন্ধু বান্ধব হয়তো তোর খোঁজ খবর হয়তো নেবে, এদেরকে নিয়ে এত সিরিয়াস হোস না। আমাদের দেশে যত ধন সম্পত্তি রয়েছে, ঠিক আছে, তার 90% এদের কাছে রয়েছে, ঠিক আছে? এরা তোর সামনে হাত জোর করে বলবে আমি তোমার হিরো, তোর পয়সাই কাটবে, তোর পয়সাতেই তাদের সব কিছু হবে, আর তারপর তোকে দেবেও তোকে গুয়ের মতো সিনেমা, শুধুমাত্র পর্দার সামনে এমন আবভাব করবে তুই এদেরকে ভগবান ভেবে নিবি। ফিল্ম স্টারদেরকে ভগবান ভাবা বন্ধ করে দে, ভালো থাকবি। হ্যাঁ, একটা দুটো এক্সেপশনাল কেস হয় বই কি, আমি যেরকম কেজিএফকে খুব বেশি আমার এখন মনে হয়, মানে সত্যি সত্যি আমি বলছি যে আমি হয়তো বেশি হয়তো, হ্যাঁ ভাই আমাকে ওই সময় খুব হেল্প করেছিল, ঠিক আছে, বাট ওই হেল্পটাও তো আমার পারসেপশন, ওটাও তো আমার পারসেপশন, রাইট, যে দিস ফিল্ম ইজ হেল্পিং মি। সিনেমা, সেলিব্রিটি, নায়কের বক্স অফিস বাল, এগুলো লাইফে ইম্পর্টেন্ট জিনিস হতে পারে না। সিনেমা দেখে কিছু দেখলি শিখলি, দ্যাট ইজ ফাইন, কিন্তু এই নায়কের বক্স অফিস, ওর কেরিয়ার, এগুলো ভাই তোরা এগুলো শুনিস দেখিস বলে আমরা ভিডিও করি, ভিডিও দেখে পয়সা কামাই। তোরা অ্যাকচুয়াল সিনেমা দেখলে পরে এসব হতো না। তোদের যে এই যে অ্যাডিকশন না, এটাকে কাজে লাগিয়ে ইউটিউবাররা পয়সা কামায়, ঠিক আছে? তা তুই ভাব, তুই জাস্ট একটা ব্লাডি কনজিউমার, তোর থেকে সবাই টেনে নিয়ে যাচ্ছে, সালমান খান তোর থেকে পয়সা কামাচ্ছে। আজকে তোর ইমোশন বিক্রি করে যে ইউটিউবার এই বালের টিজারকে বলছে ভালো, সে কিন্তু তোকে ফিড অফ করে কিন্তু তার কিন্তু ঘর চলছে। তোর কি হচ্ছে? তোর সময় নষ্ট হচ্ছে। তোর কিছু হচ্ছে লাইফে? তোর কিচ্ছু হচ্ছে না, তোর সময় নষ্ট হচ্ছে। আমিও বেকার ফালতু তোকে জ্ঞান দিচ্ছি ভাই, আমি এখানে মারি বলছি, ঠিক আছে? আমি সত্যি কি চাই জানিস? সবাই ইউটিউব দেখা ছেড়ে দিক, কেউ বডি বানাক, কেউ সিনেমা বানাক, কেউ পড়াশোনা করুক, এই বালের ইউটিউব, বালের সোশ্যাল মিডিয়া ছেড়ে দিক, ঠিক আছে? ছেড়ে দিয়ে ভাই লোকজন প্রেম করুক ভাই। এখানে এসে আরে রিভিউ, এই টিজার রিভিউ, তুই টিজারটা দেখেছিস, তোর ভালো লেগেছে, এই টিজারের রিভিউ দেখার কিছু আছে? কিচ্ছু নেই। এবার তুই বলবি যে তাহলে তুমি কেন বানালে? আরে আমি তো বানিয়েছি, আমার একটা বিজনেস ভাই, আমি একটা ব্যবসা করছি। আমি ব্যবসা করছি বিকজ তোর মতো স্টুপিড লোক এখানে আছে বলে। তুই যদি এখানে না যদি থাকতিস তাহলে আমি করতাম না বিজনেস। আমি জানি যে আজকে একটা ছেলে রয়েছে যে শনিবার দিন বিকেলবেলা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে না গিয়ে, বাড়িতে বসে একটা ভালো সিনেমা না দেখে আমার সাথে তর্ক করতে আসবে, আমার কথা সিরিয়াসলি ধরে বলবে যে তোর কথা। ভাই লাইফে ঠিক জিনিসকে প্রায়োরিটি দিতে শেখ ভাই। আমিও না তোরই মতো ছিলাম, ঠিক আছে? এসব সিনেমা, এসব হিরো, এসব করে না লাইফে অনেক সময় নষ্ট করেছি। আমার এখন রিয়েলাইজেশন হয়, আমি তাই জ্ঞান দিচ্ছি। ওকে ভাই চল, আরও 4টে কিস্তি অলওয়েজ রিমেম্বার, আমি নির্লজ্জ ইউটিউবার, এনগেজমেন্ট কি জঘন্য টিজার ছিল ভাই।